ভাইরাস। ট্রপিক্যাল মানে কি? নাতিশীতোষ্ণ আমাদের মতো দেশে, যেখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এই যে ডেফিনেশন আন্ডারলাইন করাটা দেখো, ডেঙ্গি ইজ অ্যান অ্যাকিউট, হঠাৎ করে আর্থ্রোপড বর্ন viral infection caused by a dengue virus transmitted by the bite of a female Aedes mosquito called Aedes aegypti. এগুলো সংজ্ঞাটা। আচ্ছা, এরপর আসো তাহলে এটা হলো ভাইরাল ডিজিজ মসকিটো বর্ন ফিমেল এডিস ইজিপ্টি মসকিটো। আরো আছে ডেফিনিশন এটি, এখানে আরেকটু বর্ণনা দেখো। ডেঙ্গু ভাইরাস আর আরবো ভাইরাস capable of infecting human and causing disease. These infection may be asymptomatic or may lead to, দেখা গেল ভাইরাস ঢুকলে লক্ষণ হইতেও পারে না, যদি লক্ষণ হয় তিন রকম। ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেটাকে বলা ডিএইচএফ উইদাউট শক, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু প্রথমে কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে, লক্ষণ দেখা দিলে এটাকে তিন ভাগে বিভক্ত করব। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার মানে ভয়াবহতা কম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডিএইচএফ উইদাউট শক একটু খারাপ, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক একেবারে খারাপ, মারা যাওয়ার সমূহ সম্ভাবনা। ডেঙ্গু জ্বরে যখন ডিএসএস হয় তখনই মারা যায়। ডেঙ্গুর মানে অবস্থাটা কি? of all arthropod borne viral disease, যেদের একটা মশা বাহিত, ডেঙ্গু ফিভার ইজ দ্য মোস্ট কমন। ম্যালেরিয়া কিন্তু প্যারাসাইটিক, ম্যালেরিয়া বেশি ডেঙ্গুর চেয়ে, কিন্তু ভাইরাল ডিজিজ যেগুলি আর্থ্রোপড মশা মাছি দিয়ে সংক্রামিত হয় তার মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এমার্জিং ডিজিজ। ইমার্জিং মানে কি? বিশ্বব্যাপী আমরা দুই ভাগে ভাগ করি, ইমার্জিং ডিজিজ, রি এমার্জিং ডিজিজ। ইমার্জিং মানে যেই রোগটা এই ভূখণ্ডে আগে কখনোই দেখা যায় নাই, এইবারই সর্বপ্রথম দেখা গেছে, দ্যাট ইজ কল্ড ইমার্জিং ডিজিজ। প্রথমে ডেঙ্গু যখন আসছিল এটা ছিল ইমার্জিং ডিজিজ, তারপরে এটা হয়ে গেছে রি ইমার্জিং, অর্থাৎ একবার দেখা দিচ্ছে আবার 5, 7, 10, 20 বছর পরে আবার দেখা দিচ্ছে, ওটাকে বলে রি ইমার্জিং। প্রথম ডেঙ্গুটা ইমার্জিং ছিল, এখন রি ইমার্জিং হয়ে গেছে। Of all arthropod borne viral disease, dengue fever is the most common. It is an important emerging disease in a tropical and subtropical region affecting urban and peri-urban. শহর এবং উপশহর এলাকায় এটার প্রকোপ বেশি গ্রামের চেয়ে। It is endemic more than 100 countries. পৃথিবীর 100টারও বেশি দেশে এটা এন্ডেমিক, মানে সারা বছর এই রোগটা লেগেই আছে ওইসব দেশে। 40% of the world population is at risk of dengue. এই পৃথিবীর ধরো 1000 কোটি লোক আছে, তাহলে তার মধ্যে 40,000 কোটি লোক এইটার ঝুঁকিতে, 40%। In Bangladesh, dengue re-emerged in 2000 after an earlier outbreak at Dhaka fever in 1960. বাংলাদেশের ঢাকাতে 1960 সালে প্রথম এই ডেঙ্গু দেখা দেয়, তখন এটাকে বলতো ঢাকা ফিভার। তখন এটা নিশ্চিত প্রমাণিত হয় না ভাইরাসটা, কিন্তু 2000 সালে যখন আবার দেখা দিচ্ছে তখন আমরা এটাকে বলছি রি-ইমার্জিং, পুনরাবির্ভূত। যেহেতু 1960 সালে একবার দেখা দিছিল, এই জন্য আমরা বলি রি-ইমার্জিং ডিজিজ। রি-ইমার্জেন্স রেজাল্ট ইন হিউজ নাম্বার অফ কেস, প্রচুর রোগী হলো, along with morbidity কিছু আক্রান্ত and mortality কিছু মারা গেল, of public health concern। জনস্বাস্থ্য বিষয়ক বিবেচনা দেখা গেল এর মধ্যে অনেকে মারা যায়, অনেকে আবার বেঁচেও যায়। বাংলাদেশ demonstrated appreciable competence in managing the case with continued decline in the mortality। তবে বাংলাদেশ খুব সুন্দরভাবে এটা ঠেকে দিছে এবং মৃত্যুর হারও কমে গেছে। এখন হচ্ছে আমরা এপিডেমিওলজিক্যাল ট্রায়াল, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। ডেঙ্গু ভাইরাস এন্ড আরবো ভাইরাস ইজ দ্য পজিটিভ এজেন্ট। এটা হলো আরবো ভাইরাস, অ্যাকচুয়ালি এটা পরিবারটা নাম হলো ফ্লেবিভাইরিডি, ফ্লেবি ভাইরাস। আচ্ছা, the dengue virus is an arbovirus, is the cause of all types of dengue. 4 species আছে arbovirus 1, 2, 3, 4 of dengue virus। আমাদের খালি এটা যে ভাইরাস সেটা মনে রাখতে হবে। ভাইরাস বিলংস টু কোন পরিবার? ফ্যামিলি ফ্লেবিভাইরিডি, জেনাস মূল জিনিস থেকে ফ্লেবিভাইরাস। The transmission cycle is man, mosquito, man. মানুষের ডেঙ্গু হইলো, মশা কামড় দিয়ে এই ডেঙ্গি ভাইরাসটা নিয়ে আরেকজন সুস্থ মানুষের শরীরে ঢুকাই দিল। সো ট্রান্সমিশন সাইকেলটা হবে কি? মানুষ, মশা এবং মানুষ। মানুষ হলো ডেফিনেটিভ হোস্ট। হোস্টে আসো ম্যান, যে এই রোগটা ধারণ করে, কার মধ্যে রোগটা? ম্যান, ডেফিনেটিভ হোস্ট। অল এজ গ্রুপে হয়, তবে বেশি হয় বাচ্চাদের, কমন এবং চিলড্রেন। ইমিউনিটি হোমোটাইপিক ইমিউনিটি ইজ হোমোটাইপিক।
হোমোটাইপিক মানে কি আমরা বলছিলাম 4 ধরনের আছে স্পিসিস, নাম্বার 1 দিয়ে হইলে এটা দ্বিতীয়বার আর হবে না, তবে 2, 3, 4 হইতে পারে। হোমোটাইপ একই প্রজাতি, মানে ডেঙ্গি ভাইরাস 1 প্রজাতির দিয়ে হইলে একবার যদি হয় জীবনে আর এই 1 প্রজাতি দিয়ে আর হবে না, 2, 3, 4 দিয়ে হইতে পারে। এটা হলো হোমোটাইপিক ইমিউনিটি। এনভায়রনমেন্ট কি পরিবেশে হয়? রেনি সিজন, ওভার ক্রাউডিং। আমরা জানি ডেঙ্গু মশাগুলি পরিষ্কার জমানো পানিতে ডিম পারে। বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় পানি জমে, পরিষ্কার পানি ডিম পারলে রোগের সংক্রমণ হয়, এবং যেখানে জনবসতি ঘন একজনকে কামড়ায় আরেকজনকে কামড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। রিজার্ভ ম্যান ইজ দ্য অনলি রিজার্ভ অফ ডেঙ্গু। একমাত্র মানুষই এই রোগের ধারক এবং বাহক। ভেক্টর, ভেক্টর মানে বাহক, আর্থপর্যায়, যেটা এই ভাইরাসটাকে অসুস্থ মানুষের শরীর থেকে নিয়ে সুস্থ মানুষের শরীরে প্রবেশ করায়, ভেক্টর। ইনফেক্টিভ ফিমেল এডিস মসকিটো আর দ্য ভেক্টরস অফ ডেঙ্গু। যে ফিমেল এডিস ইজিপ্টি মসকিটোটা একটা ডেঙ্গু আক্রান্ত মানুষের রোগীর থেকে রক্ত নিছে, তখন সে ইনফেক্টিভ হয়ে যায়, তখন সে সংক্রমণের জন্য উপযোগী হয়ে যায়। Both the classical and hemorrhagic dengue forms are transmitted by Aedes aegypti and occasionally by Aedes albopictus. Besides these two species, Aedes africanus and Aedes symphony and Aedes togoi, a pseudo cultural, এগুলি দরকার না, ওগুলি অন্যান্য প্রজাতি। আমাদের মূল প্রজাতি একটা Aedes aegypti, যেটা আন্ডারলাইন করা আছে। In Bangladesh, Aedes aegypti is the principal endemic vector, and role of Aedes albopictus is not certain. এটা দরকার না। আমাদের বাংলাদেশেও এই মশার একমাত্র বাহক হলো এডিস ইজিপ্টি মসকিটো, ফিমেল এডিস ইজিপ্টি মসকিটো। এই যে মশার চেহারা দেখো, না দেখলে চিনতে পারবা না যখন কামড় দিবে। দিস ইজ, এই যে গায়ে ডোরা কাটা কাটা আছে, কিন্তু সুর বড়, পা গুলি অনেক বড় বড়, একটা আর্থপদ সন্ধিপদ প্রাণী। কিভাবে সংক্রামিত হয়? Mode of transmission: dengue is transmitted by the bite of infected female Aedes mosquito. The bite during day or early evening. Most biting occurs outdoors, and adults also take rest outdoors. Although most larval habitats are water storage jar placed inside the house. তাহলে এটা সংক্রামিত হয় ইনফেক্টেড ফিমেল এডিস ইজিপ্টি মসকিটো। যে ফিমেল এডিস ইজিপ্টি মসকিটো একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়ায়, কামড়ের সাথে রক্ত নিয়ে আসে, ওইখানে তার ভাইরাসটা চলে আসে। সুতরাং একটা মশা যখন সংক্রামিত হবে তখন সে সংক্রমণের জন্য ক্ষমতা ধারণ করবে, এবং সাধারণত তারা দিনের বেলায় কামড়ায় এবং আর্লি ইভিনিং, সন্ধ্যার আগে আগে, এবং বেশিরভাগই ঘরের বাইরে কামড়ায়, এবং অ্যাডাল্ট মশাগুলি ঘরের বাইরেই থাকে। কিন্তু লার্ভা ডিম পারে ঘরের ভিতরে। তাদের ফেভারিট হলো জমানো পানি, ফ্রিজের পানি, ফুলদানির পানি ইত্যাদি, বিভিন্ন জায়গায় পানি জমানো থাকে ওইখানে। ট্রান্স-ওভারিয়ান and transstadial transmission have been demonstrated, মানে ওভারি মাধ্যমে এবং প্লাসেন্টার মাধ্যমে ল্যাবরেটরিতে প্রমাণিত হচ্ছে, কিন্তু এখনো এটা বাস্তবে আসে নাই। কিভাবে? the Aedes aegypti mosquito is the primary vector. The virus is transmitted to the human through the bite of an infected female mosquito. After virus incubation for 4 to 10 days, an infected mosquito is capable. মশা যখন কামড় দিয়ে ভাইরাসটা আক্রান্ত ব্যক্তি থেকে নেয়, তার পেটে 4 থেকে 10 দিন থাকার পর সে সংক্রমণের ক্ষমতা বা উপযোগিতা ধারণ করে। তাহলে এটা গেল আমাদের ডেঙ্গু ডেঙ্গু সংজ্ঞা, ডেঙ্গুটা কি, পৃথিবীতে ডেঙ্গুর অবস্থানটা কিন্তু ভয়াবহ, এটা আমরা পড়ে বুঝলাম। তারপর ডেঙ্গু কিভাবে সংক্রামিত হয়, সাইকেলটা কি, হোস্ট কে, এজেন্ট কে, এনভায়রনমেন্ট কি। এখন আসো কিভাবে সংক্রামিত হয়, ক্লিনিক্যাল ফিচার। ডেঙ্গু আক্রমণ হলে তার লক্ষণ কি? 3 ভাবে আমরা ডেঙ্গুকে 3টা ভাগে ভাগ করছি। ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইদাউট শক, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক। ক্লাসিক্যাল ডেঙ্গু একটু ভালো, ডেঙ্গু হেমোরেজিক আরেকটু খারাপ, হেমোরেজিক শক উইথ ফিভার শক আরো খারাপ। ক্লাসিক্যাল ডেঙ্গুটার লক্ষণ উপসর্গ দেখো। 1 নম্বরটা ক্লাসিক্যাল ডেঙ্গু or backbone fever, এটা হলো ব্রেকবোন ফিভার। কারণ ডেঙ্গু জ্বরে হাড়ের ভিতরে এমন ব্যথা হয় মনে হয় হাড়টার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এই জন্য ডেঙ্গুকে বলা হয় ব্রেকবোন ফিভার। is an acute viral infection caused by any 4 dengue serotypes. ওই যে 1, 2, 3, 4 যে কোনো একটা হতে পারে। লক্ষণ কি? হাই ফিভার, 103, 4 জ্বর,
মেকুলে পেপুলার র্যাশ, সারা শরীরে ফসকা দানা পড়বে, ইচিং চুলকাবে, হাইপারেস্থেশিয়া অল্প টাচ লাগলেই ব্যথা পাবে, ইনটলারেন্স বডি এক আর দ্য মেইন সিম্পটম, অসহনীয় শরীরে ব্যথা। কেস ফ্যাটালিটি ইজ এক্সট্রিমলি লো, রোগ হবে কিন্তু মরার পরিমাণ কম। ইনফেকশন উইথ ওয়ান সেরোটাইপ গিভস ইমিউনিটি এগেইনস্ট দ্যাট সেরোটাইপ। ওয়ান যদি ফিমেল এডিস সিনজিটিভ মসকিটো যে ভাইরাসটা নিয়ে আসছে, যে ওয়ান টাইপের হয় তাহলে একমাত্র ওয়ান টাইপের ইমিউনিটি দিবে। টু টাইপ হলে টু টাইপের, যেটা আমি আগে বললাম, যে প্রজাতির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবো আমরা, পরবর্তীতে সে ওই প্রজাতিকে ঠেকাবে, অন্য প্রজাতিগুলিকে আটকাতে পারবে না। স্যার আবার বলেন। আবার বলি, এই যে আমরা কয়েক প্রজাতি বলছিলাম আছে, দেখো 4 প্রজাতির সেরোটাইপ 1 2 3 4। ডেঙ্গু ভাইরাসটা যদি প্রজাতি 1 হয়, এইটা দিয়ে ডেঙ্গু হলো, জীবনে তার এই প্রজাতি দিয়ে ডেঙ্গু হবে না, তার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু 2 3 4 দিয়ে হবে, অর্থাৎ যেই প্রজাতি দিয়ে যেই সেরোটাইপ দিয়ে ডেঙ্গুটা হবে, জীবনে ওই সেরোটাইপের ডেঙ্গু আর হবে না। কিন্তু যেহেতু 4টা সেরোটাইপ আছে, অন্যান্যগুলি দিয়ে হতে পারে। এটাই বলছি আমরা। এই যে infection with one serotype gives immunity against that serotype. Serotype 1 দিয়ে যদি ডেঙ্গু হয়, দ্বিতীয়বার আর জীবনে এই সেরোটাইপ 1 দিয়ে ডেঙ্গু হবে না, তবে 2 3 4 দিয়ে হতে পারে। আবার সেরোটাইপ 3 দিয়ে যদি ডেঙ্গু হয়, ভবিষ্যতে সেরোটাইপ 3 দিয়ে হবে না, কিন্তু 1 2 4 দিয়ে হতে পারে। এটা গেল ক্লাসিক্যাল ডেঙ্গুর লক্ষণ। তাহলে কি হবে? স্যার কেস ফ্যাটালিটি ইজ এক্সট্রিমলি লো, এটার মানে কি? এই যে কেস ফ্যাটালিটি মানে মৃত্যুর হার। কেস ফ্যাটালিটি মানে এক কথায় মর্টালিটি রেট। ক্লাসিক্যাল ডেঙ্গুতে মরবে কম, ভুগবে কিন্তু মরবে না। কেস ফ্যাটালিটি মানে মৃত্যুর হার অত্যন্ত কম। ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গুতে মানুষ মরে না, কষ্ট পায় আবার ভালো হয়ে যায়। কেস ফ্যাটালিটি মানে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ওটা হচ্ছে একটু খারাপ, উইদাউট শক নাই, ইজ এন সিভিয়ার ফর্ম অফ ডেঙ্গু, আগের চেয়ে খারাপ। ইট ইজ কজড বাই মোর দেন ওয়ান টাইপ অফ ডেঙ্গু ভাইরাস। এটা 1 2 3 যে একের অধিক দিয়ে হতে পারে। First infection sensitizes the patient and second one produce immunological catastrophe. একবার হলে তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হলো, দ্বিতীয়বার হওয়ার পর তৃতীয়বার আর হবে না। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের লক্ষণ কি? হাই ফিভার, পজিটিভ টর্নিকয়েড টেস্ট। এটা কি টর্নিকয়েড কি জানো তোমরা? হোয়াট ইজ টর্নিকয়েড? নো স্যার। তোমরা যখন রক্ত পরীক্ষা দিতে যাও, কনির উপরে একটা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধে, দেখছো? লাল প্লাস্টিক টাইট করে বাঁধে। কেন বাঁধে? যেন ভেইনটা ভালো পাওয়া। এই যে বাঁধলো, যেটা দিয়ে বাঁধে সেটাকে বলে টর্নিকয়েড। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে যদি এরকম একটা প্লাস্টিকের দিয়ে শরীরে বাঁধে, ছেড়ে দিয়ে দেখা যাবে যে জায়গাটা বাঁধছে ওই জায়গাটার ভিতরে চামড়া নিচে রক্তক্ষরণ হয়ে গেছে। এটা বলে পজিটিভ টর্নিকয়েড টেস্ট, কারণ তার প্লেটলেট কমে গেছিল। পজিটিভ টর্নিকয়েড টেস্ট মানে টর্নিকয়েড দিয়ে যদি আমরা হাতে পায়ে কোথাও বাঁধি, জোর করে বেঁধে কিছুক্ষণ পর বাঁধটা খুলে ফেলি, যে জায়গাটা বাঁধা হয়েছে ওই জায়গাটা পিছনে চামড়ার ভিতর লাল হয়ে যাবে, অর্থাৎ হেমোলাইসিস হবে, রক্তকণিকা ভেঙে যাবে। দিস ইজ কল্ড পজিটিভ টর্নিকয়েড টেস্ট। হাই ফিভার হবে, পজিটিভ টর্নিকয়েড টেস্ট ব্লিডিং ম্যানিফেস্টেশন, চোখ লাল হয়ে যাবে, নাকে দিয়ে রক্ত পড়বে, বমি সাদা রক্ত পড়বে, প্রস্রাবের সাদা রক্ত পড়বে, পায়খানার সাদা রক্ত পড়বে, যে কোনো খান থেকে। এনলার্জমেন্ট অফ লিভার, লিভারের আকৃতি বড় হয়ে যাবে। লিভার কোথায় থাকে? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, অ্যানাটমিতে তোমাদের স্যার পড়াইছে। আর বাকি থাকলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার উৎসব, রোগী অবস্থা খারাপ। এই রোগী বাঁচানো মুশকিল যদি সময় মতো হাসপাতালে না নেয়। ইন এডিশন টু অল সিমটমস অফ বিএইচএফ, মানে এটা যা লক্ষণ ছিল এগুলো থাকবেই, তার অতিরিক্ত কি থাকবে? শক ইজ প্রেজেন্ট, রোগী অচেতন হয়ে থাকবে, which is manifested by rapid and weak pulse, narrowing of pulse pressure। কেমনে বুঝবো তার শক হয়েছে? পালস খুব ক্ষীণ, খুব দ্রুত হবে, ফিবেল হবে, এবং ব্লাড প্রেশার, হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, নির্জীব হয়ে যাবে, এবং রোগী অস্থির করবে। এই লক্ষণগুলি থাকলে আমরা বুঝবো যে রোগী শকে চলে যাচ্ছে। সুতরাং হেমোরেজিক শকটা অত্যন্ত খারাপ, কারণ শক ইজ প্রেজেন্ট এখানে। শক কিভাবে বুঝবো? র্যাপিড এন্ড উইক পালস, দ্রুত এবং ক্ষীণ শিরা, narrowing of the pulse pressure, pulse pressure কমে যাবে, হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমবে, কোল্ড, কামি স্কিন, ঠান্ডা নির্জীব শরীর চামড়া, এবং অস্থির করবে রোগী। তাহলে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু
ডেঙ্গু হ্যামারেজিক ফিভার, ডেঙ্গু হ্যামারেজিক ফিভার উইথ শক। আমরা ডেঙ্গু রোগ কিভাবে নির্ণয় করব? ডায়াগনোসিস, ব্লাড রক্ত পরীক্ষা করবো, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি তে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট। কি পাবো? থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইট মানে কি? হোয়াট ইজ থ্রম্বোসাইট? কে বলতে পারবে? থ্রম্বোসাইট কি? অনুচক্রিকা। অনুচক্রিকা, রাইট। ইরিথ্রোসাইট লোহিত কণিকা, লিউকোসাইট শ্বেতকণিকা, থ্রম্বোসাইট প্লেটলেট। আমরা বলবো প্লেটলেট। ডেঙ্গু হলে প্লেটলেট কমে যাবে। প্লেটলেটের স্বাভাবিক মাত্রা কত? 1.5 লাখ থেকে 4 লাখ। এখানে 1 লাখের নিচে চলে আসবে, এটা 50,000 30,000 হয়ে যেতে পারে পার কিউবিক মিলিলিটার। লিউকোপেনিয়া, কালকেও বলছিলাম, লিউকোপেনিয়া মানে কি? লিউকোপেনিয়া বলতে কি বুঝি? বলো। কেউ বলবে না? হোয়াইট ব্লাড সেল বেড়ে যাওয়া, কমে যাওয়া। গুড। হোয়াইট ব্লাড সেল ঠিক আছে, কমে যাওয়া। বেড়ে গেলে হবে লিউকোসাইটোসিস, কমে গেলে হবে লিউকোপেনিয়া। পেনিয়া মানে কমে যাওয়া, সাইটোসিস বেড়ে যাওয়া, ঠিক আছে। লিউকোসাইটো হোয়াইট ব্লাড সেল কমে গেলে বলে লিউকোপেনিয়া। তাহলে আমরা রক্ত আর হেমাটোক্রিট কনসেন্ট্রেশন আমাদের এমসিবি, এমসি, সিপিসিবি সব এগুলি কি হবে? বেড়ে যাবে সবগুলি। তাহলে আমাদের মূল জিনিস হলো প্লেটলেট কাউন্ট কমবে, ভেরি ইম্পর্টেন্ট। ডব্লিউবিসি কাউন্ট পড়বে আমাদের। ডেঙ্গুতে সিবিসি তে প্রথমে আমরা প্লেটলেট কাউন্ট দেখি, 1.5 লাখ থেকে 4 লাখ, তো নিচে আসরা ঠিকই আছে। আইসোলেশন ডেঙ্গু ভাইরাস ডিউরিং একিউট ফেজ। ব্লাড নিয়ে ব্লাড থেকে আমরা কালচার করে ভাইরাসটা আলাদা করব। এটাও করতে পারি, এলাইজা করতে পারি, ইমিউনোগ্লোবিন এম এলাইজা ডেঙ্গু দেখার জন্য। ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা কি দিব? দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বরে কোনো নির্দিষ্ট চিকিৎসা নাই। অনলি সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট ইজ নিডেড। কেবলমাত্র আমাদের কি লাগবে? লক্ষণ ভিত্তিক এবং রোগীকে যেন সুস্থ থাকে, কোনো নির্দিষ্ট চিকিৎসা নাই। আমরা কি দিব? লক্ষণ অ্যানালজেসিক এন্ড অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ ব্যথা কমার জন্য, জ্বর কমার জন্য প্যারাসিটামল। নেভার গিভ অ্যাসপিরিন অর এনএসএআইডি, ডিক্লোফেনাক, এগুলি কখনোই দেওয়া যাবে না। প্লেন্টি অফ ফ্লুইড বাই মাউথ, প্রচুর পানি খাইতে হবে, শরবত, প্লেন ওয়াটার, ওআরএস, ডাব ওয়াটার এগুলি খাবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কি দিব? ফর মেইনটেইনিং ভাইটাল সাইন, পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার এগুলো ঠিক থাকে। এই জন্য আমরা কি করবো? সাপোর্টিং কি দিব? আইবি ফ্লুইড দিব, যেমন স্যালাইন দিতে পারি দরকার পড়লে শিরাতে, ঠিক আছে, এটা বলে আইবি ফ্লুইড। ব্লাড ট্রান্সফিউশন, দরকার লাগলে রক্ত পরিসঞ্চালন করবো। প্লেটলেট ট্রান্সফিউশন, প্লেটলেট হয়নি ইন্ডিকেটে, যদি 50,000 30,000 নিচে চলে আসে আমরা অনুচক্রিকাও দেওয়া লাগবে। নার্সিং অফ দ্য পেশেন্ট আন্ডার মসকিউটো নেট, সবসময় রোগীকে মশার নিচে রাখতে হবে এবং সেবা যত্ন, জ্বর উঠলে মাথা ধোয়াইতে হবে, পা মুছাইতে হবে, পানির পরিমাণ বাড়াই দিতে হবে। এগুলো নার্সিং অফ দ্য পেশেন্ট আন্ডার মসকিউটো। জ্বর যেভাবে করি রুগীটাকে মশারির নিচে রাখতে হবে। কেন মশারির নিচে রাখবো? তার তো ডেঙ্গু হয়ে গেছে, তাহলে মশারির নিচে কেন রাখবো তাকে? বলো। ডেঙ্গু রুগীকে আমরা তো বলি যাতে ছড়াতে না পারে, রাইট, তাকে কামড় দিয়ে ভাইরাসটা নিয়ে মশা যেন আবার আরেকটা সুস্থ মশা কামড়াইতে না পারে, এই জন্য রুগীটাকে আমরা সাবধানে রাখবো, ঠিক আছে। প্রিভেনশন, ডেঙ্গু রোগ প্রতিরোধ করবো কিভাবে? কেমোথেরাপি, ভেক্টর কন্ট্রোল, হেলথ এডুকেশন, তিনটা প্রিন্সিপাল। কেমোথেরাপি, except classical dengue, other two types are better to be treated in the hospital. মনে রাখতে হবে, আমরা ডেঙ্গু 3 রকম বলছিলাম। ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইদাউট শক, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক। 1 নম্বর যেটা, সেটার জন্য খুব চিন্তিত হওয়ার কারণ নাই, তাকে ভর্তিরও কারণ নাই। বলো। কেমোথেরাপি ক্যান্সার হইলে দেয় না? হ্যাঁ, কেমোথেরাপি মানে আসলে আমরা রাইট, কেমোথেরাপি, কিন্তু কেমোথেরাপি ড্রাগ ট্রিটমেন্ট আছে। কেমোথেরাপি ড্রাগ, অ্যাকচুয়ালি আমরা কেমোথেরাপি আমরা মনে করি, ঠিক বলছো, আমরা মনে করি ক্যান্সারের ট্রিটমেন্টে বুঝি কেমোথেরাপি। আসলে এখানে কেমোথেরাপি বলতে আমরা বুঝবো মানে চিকিৎসার ধরনটা কেমন হবে, ড্রাগ মানে কখন আমরা কি করবো। অ্যাকচুয়ালি কেমোথেরাপি বলতে আমরা মনে করি ক্যান্সারের চিকিৎসা, এটা আগে এরকম ধারণাই ছিল। এখন চিকিৎসার ধরনটা কেমন হবে, যেমন ক্লাসিক্যাল ডেঙ্গু যদি না হয়, ক্লাসিক্যাল ডেঙ্গু যদি হয় তাকে আমরা কখনো হাসপাতালে নিব না। একমাত্র ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইদাউট শক
ডেঙ্গু হ্যামারেজিক বা উইকশক, তখনই হাসপাতালে নিবে। এটা হলো রোগীর চিকিৎসা। ভেক্টর কন্ট্রোল, মশা নিধন করতে হবে। The technique for controlling mosquito are anti-larval and anti-adult. Anti-larval মানে যেসব জায়গায় পরিপূর্ণ মশাগুলো ডিম পারে, ওই ডিম পাড়ার পর যে লার্ভা, তো ওগুলিকে মেরে ফেলতে হবে বা ওই স্থানকে নষ্ট করে দিতে হবে। আর অ্যাডাল্ট মিজার, বড় মশাকে যেন ফগার স্প্রে করবো, জলে পানি স্প্রে করবো, এইগুলির জন্য। অথবা পরিষ্কার পানি থেকে সেটা ফেলে দিব। এখন health education, স্বাস্থ্য শিক্ষা। It is the most important way, as larvae remain mainly indoor and in container. Control needs community participation. সাধারণত লার্ভাগুলা পরিষ্কার পানিতে থাকে। এগুলি আমাদের বাসা বাড়ির ভিতরে ফুলের টবে, ফুলদানিতে, মানি প্ল্যান্ট লাগাই, তারপরে কি বলে কমোডের পানিতে, তারপরে ফ্রিজের পানিতে, এসির পানি, এইসব জায়গায়। সুতরাং সবাইকে, জনগোষ্ঠীকে এই ব্যাপারে সতর্ক করে দিতে হবে। ডেঙ্গু মশা স্থির পানিতে এবং পরিষ্কার পানিতে ডিম পারে, এইসব জায়গায় পরিষ্কার পানি থাকতে পারে। সবাই যেন তাদের ঘর বাড়িতে এই সোর্সগুলি দিকে খেয়াল রাখে। এই জন্য কমিউনিটি পার্টিসিপেশন লাগবে। এটি এই শিক্ষাটি আমরা দেব। হেলথ এডুকেশন নিডেড টু অ্যাওয়ার দ্য কমিউনিটি। মিডিয়া ক্যান প্লে এ স্ট্রং রোল। এবং এই কথাগুলি, ডেঙ্গু কাকে বলে, কি পরিবর্তন, কি চিকিৎসা, এগুলি জানতে হলে আমাদের কি করতে হবে? মিডিয়ার মাধ্যমে তথ্যগুলি প্রচার করতে হবে। এই তো হয়ে গেল। ডেঙ্গুর ছবিটা নাও তোমরা। আরে এত বড় ছিল। ডেঙ্গুর ছবিটা নাও।